হ্যালো মুভি লাভার্স, কি অবস্থা সবার? আজকে এক্সপ্লেন করব 2023 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন মুভি বয় কিলস ওয়ার্ল্ড, যেখানে শুধু প্রতিশোধের জন্য একটা ছেলেকে এমন সব যন্ত্রণাদায়ক ট্রেনিং দেওয়া হয় যেটা দেখলে আপনার গা শিউরে উঠবে। জিব্বা কেটে ফেলা থেকে শুরু করে কানে ফুটন্ত লাফা টেনে দেওয়া সবই ছিল ওই ট্রেনিংয়েরই অংশ। তবে কি এমন প্রতিশোধ যে তার জন্য একটা ছেলের সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ? তো শুরুতেই আমরা এমন একটা শহর দেখতে পাই যে শহরের মানুষগুলো প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে অত্যাচারিত হয়। আর এই পুরো শহরটাকে ইভিল ভ্যান্ডো নামের একটা পরিবার কন্ট্রোল করে। সেই পরিবারের লিডার হিলড্রা প্রতি বছর 12 জনকে এক জায়গায় জড়ো করে, আর তারপর সেই 12 জন ব্যক্তিকে গুলি করে হত্যা করে। এই পুরো ঘটনা টিভিতে লাইভ দেখানো হয়, আর সেই শোটার নাম দেওয়া হয় কুলিং শো। মানে কত বড় হিপোক্রেসি, বুঝতে পারছেন? এরপর আমাদের বয় নামের একটা ছেলেকে দেখানো হয়। সে তার মা আর বোনের সাথে খুব সাধারণভাবে জীবনযাপন করত। তারা দুই ভাই বোন সারাদিন একসঙ্গে গল্প করে খাওয়া দাওয়া করে, টিভি দেখে। তার বোনের নাম মিনা। মিনাও বয়কে প্রচণ্ড ভালোবাসে। সে সারাক্ষণ তার ভাই বয়ের সঙ্গে থাকে। কিন্তু মিনার মাথায় আবার মাঝে মাঝে উদ্ভট সব চিন্তা ভাবনা আসে। এই যেমন সে কখনো এমন প্ল্যান করে যে সেই শহর ছেড়ে চলে যাবে, আবার কখনো চিন্তা করে যে সে এখানকার ব্যাংক ডাকাতি করবে। এইভাবে মজা আর খুনসুটিতে বেশ ভালোই কাটছিল তাদের দিন। কিন্তু একদিন তাদের পরিবারকেও হিলটা ওই শোর জন্য বেছে নেয়। বয় নামে সেই ছোট্ট ছেলেটার চোখের সামনে তার গোটা পরিবারকে হত্যা করা হয়। তাকেও মেরে ফেলার চেষ্টা করা হয়, কিন্তু সৌভাগ্যবশত সে বেঁচে যায়। ওই ঘটনার পর আমরা দেখতে পাই বয় গুরুতর আহত অবস্থায় জঙ্গলের ভেতরে পড়ে আছে। ওই জঙ্গলের ভেতর থেকে তাকে সামান নামের একটা লোক উদ্ধার করে আর ধীরে ধীরে সুস্থ করে তোলে। কিন্তু যেহেতু তার আঘাতটা বেশ বড়সড়, তাই বয় এখন আর কথা বলতে পারে না। শুধু তাই নয়, তার কণ্ঠ কেমন ছিল সেটাও সে এখন আর মনে করতে পারে না। এজন্য সে তার পছন্দের ভিডিও গেমের ক্যারেক্টারের ভয়েসটাই কল্পনাতে নিজের কণ্ঠ হিসেবে ভাবতে থাকে। তো এরপর থেকে সামান তাকে বিভিন্নভাবে ট্রেনিং দিতে শুরু করে। সে তাকে মার্শাল আর্ট সহ আরও বিভিন্ন রকম কৌশল শেখাতে থাকে, যেন সে বড় হয়ে হিলডাকে মেরে তার মা আর বোনের হত্যার প্রতিশোধ নিতে পারে। এদিকে বয় মাঝে মাঝে কাদার ভেতরে শুয়ে থাকে আর পোকাদের সাথে গল্প করে। সামান প্রায় তাকে পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দেয়, যেন সে তার লক্ষ্য ভুলে না যায়। কিন্তু বয় বেশিরভাগ সময় তার চারপাশে কেমন অদ্ভুত অদ্ভুত বিষয় লক্ষ্য করে। কোনোভাবেই যেন তার ব্রেনটা স্বাভাবিক হচ্ছে না। যেহেতু সে কানে শুনতে পায় না, তাই সে প্রায় শহরের ভেতরে যায় মানুষদেরকে দেখতে। সে আসলে মানুষরা কথা বলার সময় তাদের ঠোঁটের দিকে খুব ভালো করে লক্ষ্য করে, কারণ ঠোঁট নাড়ানো দেখে সে তাদের কথা বোঝার চেষ্টা করে। আর কেউ তাকে বিরক্ত করতে আসলে সে সবাইকে একটা ছোট্ট কাগজ দেখায়, যেখানে তার সম্পর্কে লেখা আছে। কিন্তু সমস্যা হলো, সে যেখানে যায় সেখানে মিনাকে দেখতে পায়। অনেক চেষ্টা করেও সে এই অবস্থা থেকে মুভ অন করতে পারছে না। এরপর বেশ কয়েক বছর পার হয়ে যায়। বয় এখন অনেক বড় হয়ে গেছে। শুধু তাই নয়, সে সামানের কাছে ট্রেনিং নিয়ে এখন আগের চাইতে অনেক শক্তিশালী যুবকে পরিণত হয়েছে। তো একদিন সে আর সামান যখন প্র্যাকটিস করছিল, তখন দেখা যায় মারামারির এক পর্যায়ে সে সামানকে প্রায় পরাজিত করে ফেলেছে। কিন্তু তখনই সে আবার মিনার মুখটা দেখতে পায়, ফলে সে দুর্বল হয়ে পড়ে। আর সেই সুযোগে সামান তাকে পরাজিত করে ফেলে। সে বয়কে বলে যে তুমি এখনো পুরোপুরি প্রস্তুত না এই লড়াইয়ের জন্য। এদিকে বয় যতদিন এভাবে মিনাকে কল্পনায় দেখে, ততদিন সে কিছু ঠিকমতো করতে পারবে না, এটা সে খুব ভালোভাবে বুঝে গেছে। তাই সে বিভিন্ন রকম মেডিটেশন করতে শুরু করে এই হ্যালুসিনেশন থেকে বের হওয়ার জন্য। কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না। তো একদিন যখন সে শহরের দিকে যায়, তখন সেখানে একটা খুব সুন্দর মেয়েকে দেখতে পায়। সে মেয়েটা তার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসির সাথে একটা ফুলও দেয়। কিন্তু এই সুন্দর মুহূর্তটা খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। ঠিক তখনই সেখানে সরকারি সোলজাররা চলে আসে। আসলে তারা এসেছে মূলত পরবর্তী কুলিং শো এর জন্য 12 জনকে ধরে নিয়ে যেতে। তারা এসে সেখানকার লোকজনকে তাড়া করতে শুরু করে। লোকজন ভয়ে যখন এদিক সেদিক দৌড়াচ্ছিল, তখন বয় একটা জায়গায় লুকিয়ে পড়ে আর লুকিয়ে লোকে সবকিছু দেখতে থাকে। সে দেখে ওই সোলজারদের সাথে গিডিয়ান আর গ্লেন নামের দুজন লোক যুক্ত হয়। এই গিডিয়ান আর গ্লেনও সেই ইভিল ভ্যান্ডোর কয় ফ্যামিলির সদস্য। গিডিয়ানকে দেখে বয়ের চোখের সামনে ছোটবেলার একটা স্মৃতি ভেসে ওঠে। ছোটবেলায় সে আর মিনা একদিন গিডিয়ানকে একটা ফ্যামিলিকে খুব নৃশংসভাবে হত্যা করতে দেখেছিল। তো গিডিয়ান আর গ্লেন সেখানে এসে সবাইকে এক জায়গায় জড়ো করে আর সবার সামনে 12 জনের নাম ঘোষণা করে। তারপর সে ওখানে থাকা এক নিরীহ পরিবারের ওপর অত্যাচার করতে শুরু করে। এই ব্যাপারটা সেখানে থাকা একটা মেয়ে সহ্য করতে না পেরে প্রতিবাদ করে ওঠে। এটা শুনে তারা সব মানুষের সামনে ওই মেয়েটাকে বিভিন্ন রকমের কথা বলে অপমান করতে থাকে। এমনকি তাদের সামনে এইভাবে প্রতিবাদ করায় গিডিয়ান তাকে এতগুলো মানুষের মধ্যে গুলি করে হত্যা করে। এই কারণে সেখানে ভিড় বেড়ে যায়। তখন গিডিয়ান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জুন 27 নামের তাদের টিমের সব থেকে এক্সপার্ট এক মেয়েকে সেখানে ডেকে পাঠায়। জুন এসে তো সেখানে থাকা লোকদের ওপর ডাইরেক্ট অ্যাকশন নেয় আর এক এক করে তাদের সবাইকে হত্যা করতে থাকে। এতক্ষণ ধরে এই সবকিছু বয় দূরে দাঁড়িয়ে দেখছিল। তখনই তার চোখের সামনে ছোটবেলার সব স্মৃতিগুলো ভেসে ওঠে। সে যখন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে তাদের মারতে যাবে, ঠিক তখনই সেখানে সামান চলে আসে আর তাকে এই কাজটা করতে বাধা দেয়, কারণ এখনও সে পুরোপুরিভাবে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত নয়। এদিকে এই পরিস্থিতির কারণে 12 জনের মধ্যে থেকে আর মাত্র 6 জনই বেঁচে আছে। বয় তখন ইশারার মাধ্যমে সামানের কথার বিরোধিতা করে আর প্রতিশোধ নেওয়ার জন্য ছুটে চলে যায়। সে শত্রুদের ধরার জন্য বিভিন্ন ছাদের ওপর দিয়ে দৌড়ে সামনের দিকে এগোতে থাকে। একটা সময় সে দেখতে পায় সেই দলটা ট্রাফিকে আটকা পড়েছে।
তখন সে চুপি চুপি একটা গাড়ির ভেতরে একটা ডেড বডির সাথে লুকিয়ে পড়ে। এরপর যখন সে বের হয় তখন সে নিজেকে একটা গুদাম ঘরের ভেতরে দেখতে পায়। এখানে মেলানিয়া নামের একটা মহিলা তার লোকজনদেরকে বকাঝকা করছে ওই 12 জনের পরিবর্তে 6 জন নিয়ে আসার জন্য। এরপরে মহিলাটা তাদেরকে বলে যে আরও 6 জনকে রাস্তা থেকে ধরে নিয়ে আসো। ঠিক তখনই বয় আবারও মিনাকে হ্যালোসিনেট করে। সে মিনাকে দেখে তো তার সাথে মনে মনে তর্ক করতে থাকে, আর একটু পরে লক্ষ্য করে যে সেখানে ওই গাড়িটা নেই যেটাতে করে সে এসেছিল। এরপর সে তার কল্পনায় আবার সেখানে মিনার সাথে লুকোচুরি খেলতে থাকে, কিন্তু একবারের জন্য তার মনে হচ্ছে না যে এটা আসল মিনা নয়। ঠিক তখনই তাকে গ্লেন ওখানে দেখে ফেলে আর ধরার জন্য লোক পাঠিয়ে দেয়। এটা দেখতে পেয়ে বয় মিনাকে লুকানোর জন্য একটা লকারের কাছে নিয়ে যায়, আর সেখানে গিয়ে সে একটা বন্দুক দেখতে পায়। ঠিক তখনই তার মনে পড়ে সামান্তাকে বলেছিল সে নিজে একটা অস্ত্র। এটা মনে হতেই সে তাদের উপর খালি হাতে ঝাঁপিয়ে পড়ে আর বিভিন্ন কায়দায় তাদেরকে মারতে থাকে। এভাবেই সে একের পর এক সৈন্যদেরকে সেখানে মেরে ফেলে। এরপর যখনই সৈন্যরা তার উপর গুলি করতে শুরু করে তখনই সে অন্য সৈন্যদের শরীরকে তার ঢাল হিসেবে ব্যবহার করে। ঠিক তখনই সেখানে থাকা বাসু নামের একটা লোক তার দিকে বন্দুক এগিয়ে দেয়, কিন্তু সে যখনই বন্দুকটা নিয়ে তাদের দিকে গুলি করতে যাবে তখন সে বুঝতে পারে যে বন্দুকের ভেতরে কোনো গুলি নেই। তাই সে মৃত সৈন্যদের শরীর থেকে বন্দুক নিয়ে গুলি করতে শুরু করে। এরপর সে বাসুর সাথে একটা জায়গায় লুকিয়ে পড়ে। বাসুকে তখন একটা চেইন দিয়ে বেঁধে রাখা হয়েছে। সে বয়কে বলে আমি যদি এখান থেকে মুক্তি পাই তাহলে আমি তোমাকে হিলটাকে মারতে সাহায্য করব। তখন বয় গুলির সাহায্যে সেই চেনটা ভেঙে ফেলে, আর তারপর সে আবার ওই সৈন্যদের সাথে মারামারি করতে চলে যায়। সে তার দক্ষতার সাহায্যে একে একে সবাইকে পরাজিত করে ফেলে। শুধুমাত্র একটা সৈন্য তখনও বেঁচে ছিল, তাকে মারাটা একটু কঠিন হয়ে পড়েছে। ঠিক তখনই দেখা যায় মারামারি করতে করতে ওই সৈন্যটার হাত একটা জায়গায় আটকে যায়, তাই সে আর নড়াচড় করতে পারে না। কিন্তু সৈন্যটাও হার মানার পাত্র নয়, সে বারবার নিজেকে সেখান থেকে ছাড়ানোর চেষ্টা করে। ঠিক তখনই সেখানে বাসু চলে আসে আর তাকে থামানোর জন্য তার পাটা কেটে ফেলে। বাসু তখন সেখানে তাদের জয় সেলিব্রেট করতে থাকে। ঠিক তখনই সেখানে গ্লেন চলে আসে আর তাদের দিকে গুলি করতে শুরু করে। ঠিক তখনই বয় চলে যায় তাকে একেবারে মেরে ফেলার জন্য, কিন্তু বাসু তাকে বাধা দেয় আর বলে এর কাছ থেকে আমরা হিল্ডার সম্পর্কে অনেক ইনফরমেশন পেতে পারি, তাই ওকে এখনই মারা ঠিক হবে না। এরপর যখন গ্লেনকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন গ্লেন তাদেরকে বলে প্রতি বছর কুলিং শোয়ের আগে তাদের প্রাসাদে একটা পার্টি করে, এমনকি সে তাদেরকে বলে হিল্ডাকে মারতে সে তাদেরকে সাহায্য করবে। কিন্তু তখন বাসু তার মাথার উপরে একটা ভারী বস্তু ফেলে তাকে মেরে ফেলে, আর তারপর সেখান থেকে বয়কে নিয়ে চলে আসে। তারা যখন সামনের দিকে এগোচ্ছিল তখন বয়ের মনে হয় দূর থেকে কোনো একটা ছায়া তাদেরকে দেখছে। এদিকে বাসু তাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যায়। সেখানে যাওয়ার পর বেনি নামের একটা লোক বয়ের সামনে এসে তার দিকে বন্দুক তাক করে। তখন বাসু বেনিকে বলে ভয়ের কিছু নেই, বয় কোনো খারাপ লোক নয়, সে আমাদের সাথে আছে। বেনি তখন তাকে বলে সৈন্যরা এখানে এসেছিল আর আমি বাদে বাকি সবাইকে মেরে ফেলেছে। বেনি অন্য ভাষায় কথা বলার কারণে বয়ের তার ঠোঁট পড়তে অসুবিধা হয়, ফলে সে তার কথা ঠিকমতো বুঝতে পারে না। এদিকে বাসু জানতে পারে সৈন্যরা তার গার্লফ্রেন্ডকেও মেরে ফেলেছে। এটা শুনে সে অনেক বেশি ভেঙে পড়ে। বয় তার কাছে আসে আর তাকে সান্ত্বনা দেয়। এরপর তারা তিনজন মিলে প্ল্যান করতে থাকে কিভাবে তারা ওই পার্টিতে প্রবেশ করবে। ঠিক তখনই বয়ের আবারও মিনা আর তার শৈশবের স্মৃতি মনে পড়তে শুরু করে। এদিকে যখন পুরো প্ল্যানটা করা হয়ে গেছে তখন বেনি আর বাসু তাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলে। সে কিছুই বুঝতে পারে না, কিন্তু তবুও সে মাথা নাড়ে, কারণ তার হ্যালোসিনেশনে মিনা তাকে মাথা নাড়াতে বলছে। এরপর তারা কিছু অস্ত্র জোগাড় করে প্রাসাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে তারা কিছু গার্ড আর শেফকে মেরে তাদের ইউনিফর্ম পরে ভেতরে প্রবেশ করে। বয় পড়েছে একটা শেফের ইউনিফর্ম, কিন্তু সে জানে না আসলে শেফের কাজ কি। তখনই সেখানে কিছু খাবার দেখে সে ওটা খেতে শুরু করে। ওই সময় সেখানে গার্ডের ড্রেস পরা অবস্থায় ব্যাসো চলে আসে। সে বয়কে নিজের কাজটা ঠিকমতো করতে বলে। এদিকে বয় পাশে একটা জায়গায় হিল্ডাকে দেখতে পায়। তাকে দেখে তার ভেতরে থাকা প্রতিশোধের আগুন যেন আরও বেশি জ্বলে ওঠে। সে সরাসরি কিচেনে চলে যায় আর সেখানে গিয়ে শেফের ড্রেসটা খুলেই ওয়ার্কারদের সাথে মারামারি করতে শুরু করে। বয় একটা গ্রেটার নিয়ে ওখানে থাকা লোকগুলোর মুখের চামড়া কেটে ফেলে আর তারপর একটা ধারালো ছুরি নিয়ে ডাইনিং হলে চলে যায়। সেখানে হিল্ডাকে বসে থাকতে দেখে সে তার উপর হামলা করতে যায়। ঠিক তখনই তার উপর একজন অ্যাটাক করতে আসলে সে ওই ছুরিটা দিয়ে তার মাথাটা কেটে ফেলে আর হিল্ডার কাছে গিয়ে তার মাথাটা শরীর থেকে আলাদা করে ফেলে। সে তো হিল্ডাকে মারতে পারায় প্রচণ্ড খুশি হয়ে যায়, কিন্তু যখন সেই মাথাটা হাতে নিয়ে দেখে যে সেটা হিল্ডার মাথা নয় তখন সে বেশ অবাক হয়ে যায়। ঠিক ওই সময় আবার পেছন থেকে গিডিয়ান কয়েকজন সোলজারকে নিয়ে সেখানে উপস্থিত হয় আর তাকে বলে এখানে এতক্ষণ লোকেরা অভিনয় করছিল। একথা শোনার পর বয় অতিরিক্ত রেগে গিয়ে গিডিয়ানের উপর হামলা করতে এগিয়ে যায়। ঠিক তখনই জুন তার উপর অ্যাটাক করে, ফলে গিডিয়ান সেখান থেকে চলে আসতে সক্ষম হয়। এরপর জুন আর বয়ের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। মারামারি করতে করতে এক পর্যায়ে বয় জুনের হেলমেটটা খুলে ফেলে। তখন আবারও বয়ের হ্যালুসিনেশন হয়। সে মিনাকে দেখতে পায়। মিনা তখন তাকে বলে মেয়েটা কিন্তু দেখতে বেশ সুন্দরী। এদিকে এইসবের কারণে বয় একটু অন্যমনস্ক হয়ে পড়ে আর সেই সুযোগে জুন তাকে ধাক্কা দিয়ে উপর থেকে ফেলে দেয়, ফলে বয় নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। অচেতন অবস্থায় বয়ের চোখের সামনে ছোটবেলার সে ভয়ানক স্মৃতি ভেসে ওঠে। সে দেখতে পায় কতটা নির্মমভাবে চোখের সামনে তার মা আর বোনকে মেরে ফেলেছিল আর তাকে জিহ্বা কেটে একটা গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল। সেখান থেকে সামান্তাকে বাঁচিয়ে জঙ্গলে নিয়ে যায় আর তাকে সুস্থ করার চেষ্টা করে। তারপর সে সুস্থ হলে তাকে প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি করে।
এই সব কিছুই তার চোখের সামনে একেবারে স্পষ্টভাবে সে দেখতে পাচ্ছে। এরপর যখন বয়ের জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায়। জুন তার মুখে সজোরে একটা ঘুষি দেয় আর তাকে জিজ্ঞেস করে সামান কোথায়। তখন বয় তার মুখ থেকে শুধুমাত্র এফ ওয়ার্ডটা উচ্চারণ করে। জুন প্রচন্ড রাগ হয়ে যায়, তাই সে তার দিকে একটা কুড়াল ছুঁড়ে মারে। সৌভাগ্যবশত সেই কুড়ালটা তার মাথার উপর দিয়ে চলে যায়। এরপর গিডিয়ান জুনকে সেখান থেকে চলে যেতে বলে। গিডিয়ান তখন তাকে একটা সিগারেট খেতে দেয়। বয় সেই সিগারেটটা মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে। এরপর গিডিয়ান তাকে বলে হিল্ডা একটা শেলে বছরের পর বছর আটকা থাকতে থাকতে সে এমন হিংস্র আর খুনি হয়ে গেছে। তবে আমি কথা দিচ্ছি আমি এই সবকিছু বন্ধ করব যদি তুমি আমাকে সামানকে ধরতে সাহায্য করো। কিন্তু তার এই কথা বয় মানতে অস্বীকার করে, আর তাতে গিডিয়ান তার উপর রাগ হয়ে গিয়ে তাকে মারতে শুরু করে। ঠিক তখনই সেখানে মেলানিয়া চলে আসে আর এসে একটা অদ্ভুত কাজ করে। সে কোনো কথা না বলে বয়ের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিতে শুরু করে। এরপর সে বলে তুমি একেবারে কুলিং শো এর জন্য প্রধান আকর্ষণ। এর কিছুক্ষণ পরে তাকে স্টুডিওতে বেঁধে একটা শক কলার দেওয়া হয়। সে তখন আবার সেখানে মিনাকে হ্যালোসিনেট করে। এর কিছুক্ষণ পরে সেই কুলিং শো শুরু হয়ে যায় এবং হিল্ডা বাইরে বের হয়ে এসে সবার উদ্দেশ্যে ভাষণ দিতে শুরু করে। তবে তার ভাষণ শুনে মনে হচ্ছিল সে যেন মানসিক ভারসাম্যহীন একটা রোগী। তবে ঠিক ওই সময়ে সে তখন ওখানে দর্শকদের মধ্যে একটা ছায়া দেখতে পেয়ে তো ওইদিকে বন্দুক তাক করে। তখন মেলোনিয়া হিল্ডাকে নিয়ে যাওয়ার জন্য একটা প্রহরী সেখান থেকে পাঠিয়ে দেয়। সেই মুহূর্তে বয়ের মনে পড়ে যায় যে গিডিয়ান তার পকেটে একটা স্কয়ার লুকিয়ে রেখেছিল, তাই সে ওটা দিয়ে তখন দড়িটা কাটা শুরু করে। ঠিক সেই সময় মেলানিয়া ঘোষণা করে যে এই বছর কুলিংয়ে সিরিয়াল মাস্কট এবং ডেমিনিক অ্যাবেল সহ একটি শীতকালীন ওয়ান্ডারল্যান্ড থিম থাকবে। এরপরে সেখানে দেখা যায় যে একদল ছদ্মবেশী লোক বেরিয়ে আসে এবং ওই 12 জন পার্টিসিপেন্টকে হত্যা করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় যে আর একজন লোক এসে সে বয়কে মারার চেষ্টা করে, কিন্তু উল্টো বয় তাকে মেরে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে বাইরে বের হয়ে আসে। আসলে আমরা তো গল্পের প্রথমেই দেখেছি বয় অনেক কঠোর ট্রেনিংয়ের ভেতর দিয়ে গেছে, তাই তার কাছে এসব শত্রুর মোকাবেলা করা তেমন কঠিন কোনো বিষয় নয়। কিন্তু যখন সে মঞ্চের দিকে চলে আসে তখন মেলানিয়া তার গলায় থাকা কলারের শক দিতে শুরু করে। এরপর সেখানে 4 জন এসে তাকে চ্যাংদোলা করে সেই স্টেজ থেকে নিয়ে যায়। অন্যদিকে সেই বরফে ঘেরা জায়গায় এক ছদ্মবেশী লোক এসে হ্যামার দিয়ে সবার মাথায় মারতে শুরু করে। আসলে সে একটা ছাগলের ছদ্মবেশ ধরেছিল, কিন্তু যখন সে তার মুখোশটা খুলে ফেলে তখন দেখা যায় যে সে ছিল মূলত ব্যাসো। ঠিক সেই সময় বেনি আবার সেখানে ওপেন ফায়ার শুরু করে দেয়, যার কারণে সেখানে থাকা সব দর্শকরা ছোটাছুটি করে যার যার জীবন নিয়ে পালাতে শুরু করে। ওদিকে কন্ট্রোল রুমে বসে গিডিয়ান আবার এই সব কিছু হাসি মুখে সিসি ক্যামেরায় দেখছিল, আর এদিকে বেনি সেই বরফে ঘেরা জায়গায় তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে, আর সে তখন ওখান থেকে বয়কে বাঁচিয়েও নেয়। এরপর বয়, বেনি এবং ব্যাসো আবারও এক হয়ে মেলনের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। তারা এক এক করে মেলনের সব লোকদের মারতে শুরু করে। এই সবকিছু দেখে মেলানির শো অডিয়েন্স থেকে শুরু করে স্পন্সর সবাই সেখান থেকে পালাতে শুরু করে, আর যার কারণে মেলানি প্রচন্ড রেগে গিয়ে একটা বড় বন্দুক নিয়ে স্টেজে চলে আসে আর অনবরত গুলি চালাতে থাকে। তখন সেখানে বেনি এবং বাসুর গায়ে গুলি লেগে যায়। বেনির অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়, কিন্তু বয় সেখান থেকে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে সামনের দিকে এগিয়ে যায় আর নিজে গিয়ে মেলনিকে শেষ করে দেয়। এরপরে বাসু এবং বয় হিল্ডাকে খোঁজার উদ্দেশ্যে ভেতরে ঢুকে পড়ে। সেখানে আবার বয়দের সাথে হিল্ডারের লোকের এক বিশাল লড়াই শুরু হয়ে যায়। বয় তো সবাইকে এক এক করে মেরেই ভেতরে ঢুকতে থাকে, কিন্তু এই লড়াইয়ের মধ্যে বাসু সেখানেই মারা যায়। এরপরে বয় এখান থেকে একা একাই সামনের পথ চলতে শুরু করে। একটু সামনে যাওয়ার পরে সে গিডিয়ানকে একটা জায়গায় পড়ে থাকতে দেখে। সে তখন বয়কে বলে যে সামনে গেলে ওই লিফটটা তোমাকে একটা বাংকারের মধ্যে নিয়ে যাবে, আর হিল্ডা ওই বাংকারের মধ্যেই লুকিয়ে আছে। এরপর বয় গিডিয়ানকে সেখানে মেরে ফেলে আর সামনের দিকে এগিয়ে যায়। এখানে হয়তোবা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বয় তো কানে শুনতে পায় না, তাহলে সেই সব কথাগুলো কিভাবে শুনছে? আমি তো আগে বলে দিচ্ছি, সে কারোর ঠোঁট নড়াচড়া দেখে সে কি বলছে সে খুব ভালো করে বুঝতে পারে, তাই গিডিয়ানের কথা বলা বুঝতে বয়ের একটু সময় লাগে না। এরপরে বয় যখন লিফটের মধ্যে যায় তখন ওই লিফটের সিসি ক্যামেরায় হিল্ডা তাকে দেখে বলে যে তুমি যে বাংকারের মধ্যে আসতে যাচ্ছ ভালো, আসো, ওয়েলকাম, কিন্তু একবার বাংকারের মধ্যে ঢুকলেই তুমি কিন্তু আর সেখান থেকে জীবন নিয়ে বের হতে পারবে না। কিন্তু তুমি আমাকে আগে বলো তো তুমি এসব কেন করছো? আমাকে মেরে তোমার লাভ কি? এরপরে বয় ক্যামেরার সামনে তার ছোট বোন মিনা সেই ড্রয়িংটা দেখায়। ছোটবেলায় যখন মিনা এই ছবিটা এঁকেছিল তখন সে তার ভাইকে বলেছিল একদিন আমরা পরিবারের সবাই মিলে সুন্দর জায়গাটায় ঘুরতে যাব। হিল্ডা যখন মিনা সেই আঁকা ছবিটা দেখে তখন সে পুরোপুরি শকড হয়ে যায় আর তার সব সোলজারদের বলে তোমরা কিছুক্ষণের জন্য চুপ থাকো। লিফটের দরজাটা খোলার সঙ্গে সঙ্গে জুন বয়ের কাছে চলে আসে। এরপরে সে বয়কে সাথে করে নিয়ে হিল্ডার কাছে চলে যায়, আর সেখানে বয় একটা ফ্যামিলি ফটো দেখতে পায়, আর ওই ছবিতে সে তাকে এবং তার ছোট বোন মিনাকে হিল্ডার সঙ্গেই দেখতে পায়। এরপর হিল্ডা এসে বয়কে জড়িয়ে ধরে আর তাকে বলে যে আমি তোমার মা আর তুমি আমার একমাত্র ছেলে। আসলে কিছু বছর আগে সামানি হিল্ডার হাজব্যান্ডকে মেরে ফেলেছিল, তাই সামানের ওপর বদলা নেওয়ার জন্য হিল্ডা সামানের পুরো পরিবারকে ধরে নিয়ে আসে। তাদের সবাইকে একটা শক্ত দড়ি দিয়ে একসঙ্গে বেঁধে রাখা হয় আর তাদের ছেলের হাতে গান দিয়ে তাদেরকে শ্যুট করতে বলে, কিন্তু বয় তখন তাদের কোনোভাবে শ্যুট করতে যাচ্ছিল না, তাই সে ভয় পেয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। বয় যখন জঙ্গলে পালিয়ে যায় তখন হিল্ডার লোকেরা সামানের পুরো পরিবারকে সেখানে মেরে ফেলে, কিন্তু সামান সেখান থেকে কোনোভাবে বেঁচে জঙ্গলের দিকে পালিয়ে যায়। জঙ্গলের মধ্যে যাওয়ার পর সে ওখানে বয়কে দেখতে পায়। তারপর থেকেই শুরু হয় বয়ের ওপর পাশবিক অত্যাচার। পুরোপুরি ফিজিক্যালি এবং মেন্টালি একজন পাগলের মতো করে মানুষ করতে থাকে, পশুর মতো তার সাথে সবসময় ব্যবহার করতে থাকে।
সে ইচ্ছে করে বয়ের জিব্বাটা কেটেও দেয়, এমনকি তার কানে গরম পানি ঢেলে দেয় যাতে করে সে আর কারো কথাই শুনতে না পারে। আর আস্তে আস্তে বয়ের পুরো ব্রেনটা ওয়াশ করে, তাকে এটা বোঝাতে শুরু করে যে হিলডাই তার মা এবং বোনকে মেরে ফেলেছে, আর তাকে হিলডাকে মেরে তার মা এবং বোনের প্রতিশোধ নিতে হবে। আর গল্পের সব থেকে মেন টুইস্ট আমি এখন আপনাদেরকে বলবো, বয়ের ছোট বোন মিনা কিন্তু মারা যায়নি, সে এখনও জীবিত। আসলে জুনি হলো বয়সের ছোট্ট বোন মিনা, যাকে সে সবসময় হ্যালুসিনেট করত। হিলডা তো সবকিছুই বলে দেয়, কিন্তু তার উত্তরে বয় তাদের কিছুই বলতে পারে না। তখন হিলডা মিনার কাছে গিয়ে বলে যে সে এখন আর তোমার ভাই নাই, তাই সে আমাদেরকে মেরে ফেলার আগেই তুমি যাও, ওকে মেরে ফেলো। কিন্তু মিনা এই কথায় রাজি হয় না। মিনা উল্টো বলে যে আমি আমার ভাইয়ের জন্য আমার নিজের জীবন দিতে রাজি আছি। আর সে হঠাৎ করে হিলডার কপালে বন্দুক তাক করে বসে, আর বন্দুকের ট্রিগারটা চেপে সে ওখানে হিলডাকে মেরে ফেলে। আসলে ছোটবেলায় যখন তার ভাই অর্থাৎ বয় নিরুদ্দেশ হয়ে যায়, তখন থেকে মিনা তার মাকে অর্থাৎ হিলডাকে প্রচণ্ড ঘৃণা করতে শুরু করে, কারণ সে মনে করে যে তাদের জীবনে যা কিছু হয়েছে সবকিছুর পেছনে হিলডা দায়ী। পরে ভাই বোন মিলে সেখানে থাকা সব গার্ডকে গুলি করে মারতে শুরু করে, কিন্তু সবশেষে তাদের সামনে চলে আসে সে সামান। তাকে দেখে বয় ইশারা বলে যে তুমি যা চেয়েছিলে সেটা হয়ে গিয়েছে, হিলডা মরে গেছে। কিন্তু তখন সামান বলে যে এখন আমার বদলা নেওয়া পুরোপুরি শেষ হয়নি, আমি চাই তুমি হিলডার মেয়েকেও মেরে ফেলো। এটা শুনে তো বয় প্রচণ্ড রেগে যায়, আর সামানের সঙ্গে লড়াই করা শুরু করে। দুই ভাই বোন মিলে একসাথে সামানের উপর অ্যাটাক করে এবং একটা পর্যায়ে তারা সামানকে মেরে ফেলতে সক্ষম হয়। কিন্তু এই লড়াইয়ের কারণে তারা দুই ভাই বোন অনেক জখম হয়ে যায়। এরপরে তারা সেখান থেকে বেরিয়ে আসে। আমরা তাদেরকে একই টেবিলে বসে খাবার খেতে দেখি, ঠিক ছোটবেলায় তারা দুই ভাই বোন যেভাবে একসাথে টেবিলে বসে ব্রেকফাস্ট করতো। আর এই দৃশ্যের সঙ্গে সঙ্গে আমাদের আজকের এই রিভেঞ্জফুল মুভির গল্পটা এখানে শেষ হয়ে যায়।